শুভ সন্ধ্যা। আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। শাম্মী খান কথা বলবেন, ছড়া সংসদের সভাপতি। আসসালামু আলাইকুম। আমি শাম্মী খান, ছড়া সংসদ নেত্রকোনা বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও শরতের শুভেচ্ছা। আজকে আমাদের সাথে যুক্ত আছেন ভারতের দুজন কবি ও আবৃত্তিকার, জনাব বিপ্লব চক্রবর্তী, ভারত হুগলি ইচ্ছে নদীর সম্পাদক, রত্না ঘোষ, হুগলি, উনি আবৃত্তিকার, নেহাল হাফিজ, কবি, বাংলাদেশ, মুশফিকুল সিরাত, আবৃত্তিকার, বাংলাদেশ। আমাদের এই সাহিত্য আড্ডায় যুক্ত হওয়ার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ভারতের হুগলির বিপ্লব চক্রবর্তী দাদাকে। কারণ দাদার আমি অনেকদিন যাবৎ ইচ্ছে ছিল দাদাকে আমার এই সাহিত্য আড্ডায় রাখবো। দাদা আমার কথাটা সম্মান করেছেন। বাংলাদেশের বোনের কথা উনি রেখেছেন, সেই জন্য আমি উনাকে আমার আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আমি এখন অনুরোধ করব আমাদের সঞ্চালক সাহেব জনাব সোহরাবউদ্দিন আকন্দকে উনি অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। জনাব সোহরাবউদ্দিন আকন্দ সাহেব, আপনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ধন্যবাদ সবাইকে। আমি মাস্ক পরেছি এই জন্যে, সারা পৃথিবী থেকে কোভিড এখনো যায়নি, সুতরাং আমাদের সচেতনতার জন্য মাস্ক পরতে হবে। সুতরাং আমরা মনে রাখবো, বাইরে গেলেই মাস্ক পরতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশ, এর মধ্যে হংকং, তাইওয়ান এবং সিঙ্গাপুর, তারা কোভিডকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। যা হোক, এটা আমি একটু প্রচারের জন্য এটা ব্যবহার করি। এখন আমরা আজকে আমাদের যে নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান ছড়া সংসদ আয়োজিত সাহিত্য আড্ডা, আমরা বিশেষ কোনো টপিকস রাখি না, তবে কোনো বিশেষ ব্যক্তিত্বের কোনো দিন থাকলে, কোনো ক্ষণ থাকলে আমরা ওনার ব্যাপারে একটু অগ্রাধিকার দেই। গত আমাদের আড্ডাটি হয়েছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কথা বলেছি। তো আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তিকার, আমার খুব প্রিয় আবৃত্তি, ওনার আবৃত্তি খুব ভালো লাগে, হ্যাঁ, রত্না ঘোষ, আমাদের ভারতের। নমস্কার। আচ্ছা, নমস্কার। আমাদের সাথে আরো আছেন বিপ্লব চক্রবর্তী। ইচ্ছা নদী একটা পেজ আছে ওনার, ইচ্ছা নদীকে অনেকেই ব্যবহার করে, কিন্তু আসলে ইচ্ছে নদীটি ওনার, এবং উনি এটিকে আদর করে তুলে দিয়েছেন। অনেকেই এটা নিয়ে যায়, এমনকি সিরিয়াল হয়েছে। বিপ্লব চক্রবর্তী, ভারত। নমস্কার। নমস্কার। আমাদের সাথে আছেন জনাব মুশফিকুর সিরাত। মুশফিকুর সিরাত, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনি আমাদের সময় দিচ্ছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আছেন আমাদের সাথে নেহাল হাফিজ, এই বাংলাদেশের দুজন। ওয়ালাইকুম সালাম। তো আমরা অনুষ্ঠানটি শুরু করতে পারি, কি বলেন? আমরা শুরু করি। আমরা প্রথম দিকে
আমাদের যে বন্ধু আজকে এসেছেন যে আমাদেরকে কবিতা শোনাবেন, আবৃত্তি করবেন বা পড়বেন, আমরা ওনার একটা আবৃত্তি অল্প কিছু অংশ আমরা শুনতে চাই, তারপরে আবার আমরা আসবো, বারবার আসবো। সুতরাং রত্না ঘোষ, আপনার কাছ থেকে শুনতে চাই একটি কবিতা। বেশ। সৌরভ ভাই আমাকে তখন থেকে আবৃত্তিকার আবৃত্তিকার বারবার বলছেন। আমি কিন্তু আবৃত্তিকার বলার মতো কেউ নই। আবৃত্তি ছোটবেলা থেকে শিখি। আবৃত্তি আমার প্রথম এবং শেষ প্রেম। আবৃত্তি ছাড়া থাকা অসম্ভব। ওই চলছে। আর চমৎকার। আমি আওয়াজ আসছে খুব, অন্যদের মাইক্রোফোনটা একটু মিউট করবেন, মানে তাহলে আমার সুবিধা হয়। এটাই মাইক্রোফোনটা একটু মিউট করো। হ্যাঁ, একটু আমি খুব সাধারণ মেয়ে। আর আমাদের এখানে ইন্ডিয়াতে শুভ দাশগুপ্ত বলে একজন কবি আছেন, বাঙালি কবি। তার একটা কবিতা আমি সেই মেয়ে, কবিতাটাও খুব বিখ্যাত কবিতা। আমার মনে হলো আমার পার্সোনালিটির সাথে এই কবিতাটা খুব যায়। তো এইটা দিয়েই শুরু করি, যদিও একটু কি বলবো, একটু বিদ্রোহী সুলভ, তবুও আমার ক্যারেক্টারিস্টিকের সাথে যায় বলে আমি এই কবিতাটাই আবৃত্তি করে শুরু করছি। প্লিজ। কবি শুভ দাশগুপ্তের লেখা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ। আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি। আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্ট, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপ্পি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে যাকে পিপাসার জল আনতে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়। আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল। আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে, আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি, আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো, হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা।
খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকে সিংচতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাধির দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো হয়তোবা। স্যালুট আপনাকে, একটি প্রতিবাদী কবিতা, একটি মেয়ের কবিতা, হয়তো হ্যাঁ, একটি সেই মেয়ের মেয়ে। কবিতা। চমৎকার পড়েছেন, চমৎকার আবৃত্তি করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা মুগ্ধ। ধন্যবাদ। আমার মনে হয় পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের সাথে যারা সংযুক্ত হয়েছেন, দেখছেন, তারাও নিশ্চয়ই মুগ্ধ। তো রত্না ঘোষ, আপনার কাছে কিন্তু আমরা এক্সকিউজ মি, আমরা কিন্তু আবার আসবো, আপনার কবিতা আরো শুনবো কিন্তু। তো এখন আমরা যেতে চাই আমাদের বাংলাদেশের মুশফিকুর সিরাত। মুশফিকুর সিরাত সুন্দর কবিতা পড়েন, আবৃত্তি করেন, ওনার কাছ থেকে আমরা শুনবো। তার পরবর্তীতে আমরা আসব বিপ্লব চক্রবর্তী, আমাদের ভারতের কবি, ইচ্ছে নদী পেজের কর্ণধার বলতে গেলে, মডারেটর। তো মুশফিকুর সিরাত, জি, আপনি, আপনার কবিতা আমরা শুনবো। আর প্রথমে আমরা সবার সঙ্গে একমাত্র- আচ্ছা, আমার কথা শুনতে শোনা যাচ্ছে স্পষ্ট? চমৎকার, চমৎকার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মুশফিকুর সিরাত। তো কবি শাম্মী খানের আমন্ত্রণে আমি এখানে অ্যাড হয়েছি। তো আমি খুবই আই এম রিয়েলি অনার্ড যে আমি এখানে আজকে আপনাদের সঙ্গে উপস্থিত থাকতে পেরে। তো যেহেতু নজরুল আমার খুব প্রিয় কবি, নজরুল সবসময় মানুষকে নিয়ে লিখে গেছেন ম্যাক্সিমাম কবিতা, মানুষ অত্যাচার, অনাচার, মানুষের নিপীড়ন নিয়ে। তো নজরুলের একটি কবিতা আমি আবৃত্তি করি, কারণ নজরুলের কিছুদিন আগে প্রয়াণ দিবস গেল 29শে অগস্ট। তো নজরুলের মানুষ কবিতাটা আমি আবৃত্তি করতে যাচ্ছি। নিশ্চয়ই। তো ওকে, তাহলে শুরু করছি। তার পরবর্তীতে আমরা আসবো কিন্তু বিপ্লব চক্রবর্তী, ওনার কাছে। হ্যাঁ, তাহলে আমি শুরু করছি। মুশফিকুর সিরাত, নিশ্চয়ই, জি। প্লিজ জি। শুরু করুন। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দোয়ার খোলো, খোদার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো। স্বপন দেখিয়ে আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা তাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। ফুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়াছিল অঠেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব এসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লাছা, ভুকা আছো মর গিয়ে ভাগাড়ি গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়ে মোল্লা মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি কভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গাজিরে মামুদ, কোথারে কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে,
চালা হাতুড়ি শাবল চালা, হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি ও কারা, কোরআন বেদ বাইবেল চুম্মিছে মরি মরি, অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। খুঁজেছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনিনি মানুষ কোনো। আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। আমাদেরই এরা পিতা পিতামহ, এই আমাদেরই মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে বাজে। আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ, কে জানে কখন মোরা অমনি হয়ে যেতে পারি কেহ। হে সোনা বন্ধু আমার, আমি যে কত অতল অসীম, আমি কি জানি কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কল্কি, তোমাদের মেহেদি ঈসা, কে জানে কাহার অন্ত আদি, কে পায় তাহার দিশা। কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহার বুকে ভগবান জাগিছেন দিবারাতি। অথবা হয়তো কিছু নহে সে মহান উচ্চ নহে, আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো ইহারি ওরসে ভাই, ইহারি কুটির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজিও শুননি জগৎ, যে মহাশক্তি ধরে, আজিও বিশ্ব দেখিনি হয়তো আসিছে এ ঘরে। ওকে চণ্ডাল চমকাও কেন, নহেও ঘৃণ্য জীব, ও হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ্য দানিবে করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে, হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা ভরে করো হেলা, দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনী, তারই মাঝে কবে এলো ভোলানাথ গির্জায়া, তা কি চিনি। তোমার ভোগের হাসয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মাঠ দিয়ে তুমি দেবতা রেখে দাইলে। সে মার রহিল জমা, কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছেন কিনা ক্ষমা। বন্ধু তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মতিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দদারি জানে, তোমার মৃত্যুর বাণ আছে তব প্রাসাদের কোনখানে। তোমারই কামনা রানী, যুগে যুগে পশু ফেলেছে তোমার মৃত্যু বিবর টানি। কবিতাটা অনেক দীর্ঘ হলো কবিতা, আমি আবৃত্তি করার চেষ্টা করলাম। হ্যাঁ, খুব ভালো খুবই লেগেছে। সুন্দর এই কবিতাটা, এত ভালো লাগার একটা কবিতা, এত পছন্দের একটা কবিতা, মানে অসাধারণ, খুব ভালো লাগলো। ধন্যবাদ আমাদের বাংলাদেশে, আপনাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বাংলাদেশের এমন ভালো লাগলো ছাত্র নেই যে এই কবিতাটা তার পাঠ্যপুস্তকে ছিল না। একদম। তো আমি ওনাকে, আসলে নজরুল ব্যাপারটাই এমন। হ্যাঁ আসলেও আপনার কবিতাটি যেরকম ছিল বিদ্রোহী ঢঙের, হুম হুম। কবি নজরুল অনেক আগে বিদ্রোহ করেছেন, সাম্যের কথা বলেছেন, একদম দেশের বিদ্রোহী কথা কবি, বলেছেন। সাম্যবাদী কবি। আমিও ভাবছিলাম, ইনফ্যাক্ট আমি বিদ্রোহ দিয়ে শুরু করলাম, ভাবছিলাম যে শেষ কবিতাটা সাম্যবাদী বলবো, এখন জানি না। উনি নিশ্চয়ই, সাম্যবাদী নিশ্চয়ই, কাব্যগ্রন্থেরই আরেকটা আবৃত্তি করলেন, নিশ্চয়ই। মানুষ। হ্যাঁ, অথচ মানে না আসলে আপনি আসলে আসবেন। নজরুল এত হ্যাঁ, মনের কাছাকাছি, হুম। সেটাই। তো এখন আমরা যার কাছে যাব উনি হলেন আমাদের বিপ্লব চক্রবর্তী। উনি ভারতের ইচ্ছা নদী পেজের মডারেটর। তো ওনার কাছে আমরা যাচ্ছি। নমস্কার। আপনি আমাদের এই কবিতা অথবা গল্প নমস্কার। অথবা ছড়া অথবা আপনার লেখা কবিতা আমাদেরকে পড়ে শোনাবেন। আমরা বাংলাদেশের মানুষ ধন্য হব, এবং আমাদের সাথে যারা আছেন পৃথিবীর যেসব প্রান্তে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, এটি কিন্তু একেবারে ইন্টারন্যাশনাল। আমাদের এই আজকের আড্ডাটাও ইন্টারন্যাশনাল, প্লাস সারা পৃথিবীর মানুষই দেখছে। তো
বিপ্লব চক্রবর্তী, নমস্কার। নমস্কার। প্রথমেই একটু হ্যাঁ নমস্কার। আমার কথা শুনতে শুনতে পাচ্ছেন তো সবাই? জি, একটু রেসপন্স করুন। আচ্ছা, প্রথমে একটু মৃদু প্রতিবাদ করছি। মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, মানে ওনার একটা কবিতা আছে, যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ। আমরা বাংলাদেশের মানুষ, এটা বলা ঠিক নয়। আমরা যারা বাংলা ভাষাভাষী, আমরা মহাবিশ্বের অংশ, ভ্রাতৃপ্রতিম। নিশ্চয়ই। আচ্ছা, এটা দিয়ে আর তারপরে শাম্মী খান, ওনার প্রতি আমার অজস্র কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার সুযোগ করে দেওয়ার জন্য। দ্বিতীয়ত জানাচ্ছি আমার সঞ্চালক বন্ধুকে, যিনি অন্তর্জালিকা ভেদ করে আমার মতো একটি সূক্ষ্ম জালিকাকে আপনাদের সঙ্গে সম্পৃক্ত করতে পেরেছেন। আমি সঞ্চালক বন্ধুর কাছেও আমি কৃতজ্ঞ। আমিও কৃতজ্ঞ। তারপরে আপনার কৃতার্থ, আমরা কৃতার্থ যে আপনি আমাদের সাথে আছেন, রত্না ঘোষ আমাদের সাথে আছেন। সাধারণ মানুষ। আমরা খুব প্রথমে বলবো, রত্না ঘোষের কবিতা আমার খুব, আবৃত্তি আমার খুব ভালো লেগেছে। বোধহয় আমি রত্না ঘোষের আবৃত্তি আগেও শুনেছি অনলাইনে কোথাও। দুজনের আবৃত্তি আমার ভালো লাগলো। প্রথম কথা হচ্ছে যে কিন্তু আমরা নেহাল হাফিজের কাছে। আচ্ছা, এরপরে প্রথম কথা হচ্ছে যে বিপ্লব চক্রবর্তীর উচ্চারণ এবং কবিতা আমার শুভ দাশগুপ্তর কবিতা, তারপরে নজরুলের কবিতা। নজরুল এবং রবীন্দ্রনাথের পরে আর কিছু থাকে না, কারণ আমরা ঈশ্বর বা আল্লাহ বলে যদি কিছু মনে করি আর কি, বা ব্রহ্ম বলে যদি কিছু মনে করি, আমরা রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুলে এসে ওই জায়গাটা একটা ফুল স্টপ দিয়ে বলবো না, এখান থেকে আমরা আগে বুঝি, তারপরে আমরা এগোবো। সুতরাং নজরুল আবৃত্তি হয়ে গেছে। এবার দ্বিতীয় যে কথাটা আমি বলবো, ইচ্ছে নদী প্রসঙ্গে। ইচ্ছে নদী কিন্তু কোনো পেজ নয়, প্রথমে একটু বলে নি। ইচ্ছে নদী হচ্ছে একটি প্রিন্টেড পত্রিকা, উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড় থেকে প্রকাশিত হয়। এটা প্রথম প্রকাশিত হয়েছিল হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের মেলা থেকে 2011 সালের নভেম্বর মাসে, পৌষ মেলায়। তারপর থেকে ধারাবাহিক ভাবে আমরা ইচ্ছে নদীটা প্রকাশ করার চেষ্টা করছি। আচ্ছা, তারপরে ইচ্ছে নদীটা লকডাউনের সময় এসে দেখলাম যে ইচ্ছে নদীটা যদি আমি প্রকাশ করি কার হাতে পৌঁছতে পারবো না। তখন আমরা কি করলাম, ইচ্ছে নদীর একটা পেজ শুরু করলাম। সেই পেজের মধ্যে প্রথমে শুরু করলাম এক লাইনের কবিতা। ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম মিলিয়ে 987 জন কবিকে আমরা এক লাইনের কবিতায় আমন্ত্রণ জানাতে পেরেছি এবং তাদের কবিতা প্রকাশিত হয়েছে। তার মধ্যে কয়েকজন আছে 2-3 বার তাদের কবিতা রিপিট করা হয়েছে। আর এর পরবর্তীকালে দেখা গেছে যে ইচ্ছে নদী নাম নিয়ে বিভিন্ন রকম ভাবে অনেকেই কাজ করেছেন। কেউ পেজ খুলেছেন, কেউ, সেটা হতেই পারে, কারণ আমার সন্তানের নাম যাই রাখবো আরেকজনের সন্তানের নাম যে তা রাখতে পারবেন না এমন কোনো কোড অফ কন্ডাক্ট নেই। সুতরাং ভালো লাগে যখন আমার সন্তানের নামে অন্যজন যখন তার সন্তানকে ডাকে, কোথায় যেন একটা অনুভূতি হৃদয়ের মধ্যে চারা দিয়ে ওঠে। খুব ভালো লাগে যে ইচ্ছে নদী নামটা সবার কাছে পৌঁছে গেল। আচ্ছা, আমি কি বলবো, একটা ছড়া বলি তাহলে। ছড়াটা হচ্ছে যে খুব সাম্প্রতিক বাংলাদেশের একটি ইয়ের থেকে, ওয়েব ম্যাগাজিন বলবো, ওর থেকে বেরিয়েছে। সরি, ভুল বললাম, বাংলাদেশ নয়, আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটি আমার শিক্ষক বলে। সেখানে হচ্ছে যার যার শিক্ষক সম্বন্ধে বলা হয়েছে, আমিও আমার শিক্ষক সম্বন্ধে বলেছি একটি ছড়ার মধ্যে। তা আমি ছোট্ট করে সেই ছড়াটা বলছি, পরবর্তীকালে যদি আবৃত্তি করতে হয় আবৃত্তি করব, নিজের কবিতাও বলবো। আমি ক্ষিতীশ স্যার বলে আমি একটি ছড়া আর কি, সাম্প্রতিক ছড়া বলছি। বজ্রগর্ভ মেঘের মতন ক্ষিতীশ স্যারের মুখ, অঙ্ক ভুললে বেদ চালাতে পেতেন ভীষণ সুখ। ক্লাস 4-তে বৃত্তি তখন, কোচিং দিতেন রোজ, কে এলো না, কেন এলো না,
রাখতেন সবার খোঁজ। আঞ্চু আমি কমল মিলে খেলছি সুখে ডাঙ্গুলি, স্যারকে দেখে এক লাফে পড়লাম নয়াঞ্জলি। সেখান থেকেই কানটি ধরে নিয়ে গেলেন সোজা, কোচিং ক্লাসে দাঁড় করালো, প্যান্ট জামা সব ভেজা। এ হচ্ছে ছড়া। যদি বাহ, কেমন চমৎকার, লাগলো দারুণ বলুন? মজা। অসাধারণ। আচ্ছা, যদি বলেন একটি আবৃত্তি করতে পারি পরবর্তীকালে, আমি আমার নিজের কবিতা বলবো। অবশ্যই আমরা অপেক্ষায় অবশ্যই। থাকলাম। এখন আমরা যাব আমার অবশ্যই স্কুলের আমরা শিক্ষক যাব এবং আমার স্কুলে স্কুলের শিক্ষক আরেকজন শিক্ষক, সাউন্ডে প্রবলেম। দুইজন, একজন হলেন আমার বাবা স্কুলে আরেকজন শিক্ষক, দুইজন, একজন খুরশেদ হলেন খুরশেদ উদ্দিন স্যার। আমরা বলতাম পাগড়িওয়ালা স্যার, সবসময় পাগড়ি পরতেন, পকেটে অনেকগুলি কলম থাকতো, ওনার অনেক লেখা, উনি একজন পণ্ডিত মানুষ ছিলেন। আরেকজন শিক্ষক ছিল আমার, সে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বাধ্য করা হয়েছিল স্কুলে যেতে। আর আমাদের খুরশেদ উদ্দিন স্যার শারীরিকভাবে একটু অসুস্থ থাকার ফলে ওনার বড় ছেলে কবি হেলাল হাফিজ, ওনার বড় কবি হেলাল হাফিজ আমাদের ক্লাস নিতেন এবং ক্লাসে বাঙালি, বাংলাদেশ, স্বাধীনতা এইসব নিয়ে উনি বেশি সংখ্যক কথা বলতেন এবং আমরা উদ্বুদ্ধ হয়েছি। তখন আমরা অনেকেই ভেবেছিলাম যে আমরা হেঁটে চলে যাব যুদ্ধ করতে। তখন আমাদের বয়স খুব কম, আমরা খুবই কম। তো আমরা নানান কারণে আমাদের এতটা সাহস হয় নাই যে আমরা যুদ্ধে যাব। আমি, তারপরে কাটলির হাবিবুর রহমান খান রতন, এখন রাজনৈতিক নেতা, আমরা সবাই রেডি ছিলাম যে আমরা বাড়িতে না বলে আমরা যুদ্ধে যাব। কিন্তু আমরা ছোট যেহেতু, আর এত মানুষকে তখন হত্যা করা হয়েছে, নদীতে শুধু লাশ আর লাশ ছিল। যাই হোক, আমি এই কথাগুলি প্রসঙ্গক্রমে এসে গেল। আমাদের আজকে, আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে যে কবি নেহাল হাফিজ, উনি কবিতা পড়বেন। উনার বড় ভাই হেলাল হাফিজ আমাদের বাংলাদেশের বিখ্যাত কবি। আমাদের এখন যে কয়জন কবি আছেন উঁচু মানের, কবি নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, কবি নুরুল হুদা, এইরকম লোক, এবং আমাদের প্রেমের কবি, দুঃখের কবি, কষ্টের কবি। ওনার একটা কবিতা আছে, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, এরকম একটা শ্লোক কবিতাতে আছে। সেটা আমরা বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করি, রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবহার করে। তো আমি কবি নেহাল হাফিজকে অনুরোধ রাখবো, আপনি এসেছেন হেলাল হাফিজের ভাই হিসাবে না, আপনি নেহাল হাফিজ হয়ে আপনি আমাদের সাথে অংশ নিয়েছেন। তো আপনার কাছ থেকে হেলাল হাফিজ, আপনার বড় ভাইয়ের একটি কবিতা, যে কবিতাটি আপনি আগেও পড়েছেন আমি শুনেছি, সেরকম একটি কবিতা যদি পড়তেন। কবি নেহাল হাফিজ, উনি নিজেও কবি, ওনার চমৎকার চমৎকার কবিতা আছে। ধন্যবাদ। আজকের এই সাহিত্য আড্ডার সম্মানিত সঞ্চালক এবং ধন্যবাদ। ভারতের বিজ্ঞ আলোচক, আবৃত্তিকার, কবি এবং বাংলাদেশেরও সম্মানিত আলোচক, আবৃত্তিকার এবং কবি, সবাইকে আমি জানাই শরতের শুভেচ্ছা। তো আমি ওই হেলাল ভাইয়ের কবিতাটি আবৃত্তি করার পূর্বে একটু কথা বলে নিই। আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। এখানে হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। জি, জি। শুনছি। এখানে যে বিজ্ঞজন এই আলোচনায় অংশ নিয়েছেন, বিশেষ করে আমার খুব ভালো লেগেছে বিপ্লব দা, তারপরে
রত্নাদি, উনি এত চমৎকার আবৃত্তি করেছেন, আমি সেই মেয়ে। আমার মনে হয়েছে এই কবিতাটির চরিত্র বিশ্লেষণ করলে যে মেয়েটিকে আমাদের চোখের সামনে আমরা স্পষ্ট দেখতে পাই, আজকে যিনি এটি আবৃত্তি করলেন, আমার মনে হয়েছে সেই চরিত্র এবং আবৃত্তিকারের মধ্যে কোনো পার্থক্য পাইনি। তো আমি আবারও ধন্যবাদ জানাই এই এমন একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর যেখানে এত এত প্রাজ্ঞ প্রজ্ঞাবান মানুষ উপস্থিত, সেখানে আমার মতো এত নগণ্য মানুষ আবৃত্তি করার ধৃষ্টতা দেখানোর কোনো প্রয়াস নেই। তবুও সোহরাবুদ্দিন ভাই যেহেতু বলেছেন, আমি চেষ্টা করব হেলাল ভাইয়ের ফেরিওয়ালা কবিতাটি আবৃত্তি করার জন্য। কষ্ট নেবে, কষ্ট হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট কষ্ট নেবে, কষ্ট হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, অনাদর অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, তাসের খেলায় দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, ফেরিওয়ালার কষ্ট, কষ্ট নেবে, কষ্ট আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপালে মন, আমার মতন কজনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্ট পুষ্ট কষ্ট, কষ্ট নেবে, কষ্ট হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট কষ্ট নেবে, কষ্ট কষ্ট নেবে, কষ্ট কষ্ট নেবে, কষ্ট। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। কবিতাটির আলোচনা করা কঠিন ব্যাপার। একটা মানুষের কষ্ট কতটুকু হতে পারে। কবি নিজেই অনেক কষ্টের, দুঃখের মানুষ। নানান প্রেম, নানান জীবনের অনেক কিছুতেই ওনার কষ্ট আছে। কবি হেলাল হাফিজ আমাদের প্রিয় কবি, উনি সারা জীবন কাটিয়ে দিয়েছেন প্রেস ক্লাবে, দুপুরেও খান রাতেও খান প্রেস ক্লাবে।
প্রেস ক্লাবে সবাই ওনাকে খুব সম্মান করেন। আমরা নিজেরাও কিছুদিন আগে গিয়ে ওনাকে সাথে আমরা দেখা করে এসেছি। ওনার দীর্ঘায়ু হোক। তো নেহাল হাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ। একটি চমৎকার কবিতা আপনার বড় ভাই হেলাল হাফিজ, কবি হেলাল হাফিজ ওনার কবিতাটি পড়েছেন। হেলাল হাফিজ সম্পর্কে একটু কথা না বললেই নয়। ওনার কবিতার বই সর্বসাকুল্যে 2-3টি হবে, এবং এক একটা কবিতা বই বার করতে উনি 15 বছর 20 বছর সময় নিয়েছেন। অথচ তার কবিতা কালজয়ী, তার কবিতা বাংলাদেশের ঘরে ঘরে। একটি শ্লোক, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, আমি তাকে বলি যুদ্ধে যেতে বলে দেওয়ার কবি হেলাল হাফিজ। ধন্যবাদ আবারও নেহাল হাফিজকে। আপনার কাছে আবার আমার আসবো। এই জি, প্রসঙ্গে আপনাকে এখন রবীন্দ্রনাথের একটা লাইন মনে পড়ে গেল। শেষের কবিতায় উনি এক জায়গায় লিখেছেন, বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের চাপে হয়ে যেত মাঝারি। আপনি এই হেলাল হাফিজ সম্পর্কে যে কথাটা বললেন, ওনার লেখা কবিতা খুব অল্প বের করেছেন, কিন্তু যেগুলো আলটিমেটলি মানুষের কাছে পৌঁছেছে সেগুলো প্রত্যেকটা রত্ন। এইটা বোধহয় অল্প বলেই এত ভালো হয়েছে, অ্যাভারেজ হয়ে যেত না হলে। এখন আসলে কবির সঙ্গে হুম। মহাশক্তির একটা মিলন আছে। তা মহাশক্তি যেভাবে নিজেকে প্রকাশ করেন, প্রকৃত কবিও ঠিক সেভাবেই প্রকাশ করেন। ফলে কবি রত্নগর্ভা হন, বহু গর্ভা হন না। হেলাল হাফিজ একদম সেটাই। রত্নগর্ভা কবি। আসলে যারা কবি, যারা আবৃত্তিকার, তারা কিন্তু প্রথা ভাঙেন। তারা কিন্তু কবিতা দিয়ে ব্যাকরণকে বিচ্ছিন্ন করে দেয়, শব্দ ভেঙে দেয়, শব্দের আসল কথাটি কোনটি হতে পারে সেটি একমাত্র কবিরাই বলতে পারে। আবৃত্তিকাররা নানা রকমের আবৃত্তি করে, আমরা সব্যসাচীর আবৃত্তি শুনেছি। ওনার এক ধরনের কবিতা, কিছুদিন পর হয়তো দেখা যাবে বিদ্রোহী কবিতা অন্যভাবে পড়া হচ্ছে, এবং এটি হওয়া উচিত। আবৃত্তি এবং কবিতায় একেবারেই কাউকে ফলো করতে হবে এরকম কোনো কথা নেই। একজন কবি, আবৃত্তিকার, ছড়াকার ওনারা স্বাধীন। এবং যে কথাটি বলেছেন যে তারা অনেক কিছুই প্রসব করে থাকে, সত্যি কথা। তো এখন আমি আবার ফিরে যেতে চাই রত্না ঘোষের কাছে। রত্না ঘোষ কি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। আমি চলো একটা আরেকবার। আহ, ছড়া সংসদ নেত্রকোনার যেহেতু আমাকে আহ্বান জানিয়েছে, তা আমি একটা ছড়া বলি, কবিতা। অবশ্যই। এটা খুবই উম, প্রাসঙ্গিক এবং আমাদের সারা জীবনেই প্রাসঙ্গিক। এটা খুব ছোটবেলায় শোনা একটা কবিতা আমার। আর ছড়া বললেই তো ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের কথা আসে, কিন্তু এই কবিতাটি ঠিক সত্যেন্দ্রনাথ দত্তের লেখা নয়। এই কবিতাটি পারস্যের কবি শেখ সাদির লেখা। হয়তো আপনারা সবাই শুনেছেন, ভীষণ বিখ্যাত একটা কবিতা। বিশেষ করে এই কবিতার কিছু দু একটা লাইন ভাব সম্প্রসারণে খুব ব্যবহৃত হয়। কবিতাটির নাম হচ্ছে উত্তম ও অধম। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে বিষ লেগে গেল তার। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার তারই সাথে হায়, জাগে শিয়রের আগে। বাপের এসে বলে ভর্ৎসনা ছলে, কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি নেই দাঁত? কষ্টে হাসিয়া আর্ত কহিল,
তুই রে হাসালি মোরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কেড়ে মানুষের শোভা পায়? এটুকুই কবিতাটা। চমৎকার, চমৎকার। খুব ভালো লাগলো। হ্যাঁ, যদিও এটি আমি আমার এখানে খুব একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। বলুন। আমার যদিও মানে আমি পার্সোনালি কিছু বছর ধরে যবে থেকে আমার বোধগম্যতা তৈরি হয়েছে, পরিণমন তৈরি হয়েছে, তবে থেকে দেখতে পাচ্ছি আহ, মানুষের মধ্যে পাশবিকতা আর পশুদের মধ্যে মানবিকতাটা বোধহয় বেশি আছে। তাই আমি এখানে যদিও কবিতাটি কুকুরকে নিয়ে পাশবিকতা নিয়ে বলা হয়েছে, কিন্তু আমি পার্সোনালি অ্যান্টি কুকুর নয় একদমই। আমার কুকুরদেরকে খুব ভালো লাগে, ইভেন মানে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদেরকে ভীষণই ভালো লাগে। মানুষের মধ্যে অনেক বেশি পাশবিকতা দেখতে পাচ্ছি। তাই এটার একটা লিটারারি মিনিংটাকে ধরলে আমার মনে হয় ঠিকঠাক হবে আর কি। আমি এটাই বলতে চাই, পশু মানেই যে তারা খারাপ বা তাদের কাজ মানুষ করবে না, মানুষের কাজ পশু করবে না, এরকম নয়। বিষয়টা একটু অন্য অন্য কনটেক্সটে ভাবা হয়েছে কবিতাটা। হ্যাঁ, এবার বলুন কি আমি বলছিলেন। আমি একটা কথা আমি অ্যাড করতে চাই একটু এখানে। হ্যাঁ, বলুন। এখানে বেসিক্যালি কবিতার রূপকীয় অর্থে মেটাফরিক্যাল একটা হ্যাঁ মিনিং দাঁড় করানো হয়েছে। হ্যাঁ, তো একদম এখানে কুকুর মেটাফরটাই বলতে বলছিলাম। আমাদের যে হ্যাঁ, জি জি জি, তো একেবারে এখানে এটা একটা কুকুর নয়, এক্স্যাক্টলি মানে কুকুর নয়, এটা হ্যাঁ হচ্ছে পাশবিকতা। আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, একদম আমাদের মানুষের মধ্যে পাশবিকতা আছে, যে আমাদের মধ্যে নানান ইন্দ্রিয় কাজ করে। তো এইগুলো যখন আমরা ব্যালেন্স করতে পারি, নিজেকে কন্ট্রোল করতে পারি, ক্রোধ, আমাদের হিংসা, আমাদের আমাদের যে বিষয়গুলো থাকে নেগেটিভ জিনিসগুলো, রাগ। এইগুলোর রাগ, হ্যাঁ, এগুলোর এগেনস্টেই কিন্তু এই মেটাফোরটাকে ইউজ করা হয়েছে আমার মনে হচ্ছে। একদম একদমই একটা তাই। কথা বলবো, এবং এটা খুব আসে মাঝখানে একটা কথা লাস্ট বলবো, স্ট্যান্ডার এই লাইনটা। একটু জাস্ট মতামত দিচ্ছি। নিশ্চয়ই, আসলে কবিতাটা বলুন। একটি কৌতূহল। হুম। কৌতূহলটা না আপনারা ইয়ে করে দেবেন না, ডিসক্লোজ করবেন না। কবিতাটা শোনার পর আমার একটা অনুভূতি হবে, তো হয়তো আমি একটা অন্য অনুভূতির ভাব থাকবো। আপনি যদি ওই সংজ্ঞাটা বলে দেন, আমার পক্ষে খুব অসুবিধা হবে ওই সংজ্ঞার থেকে বেরোতে। আমি তো অন্য কিছু একটা ভাবতে পারি কবিতাটা পড়ে। ঠিক ঠিক, মানে আমি নিজেও এটা এগ্রি করি। আমি হ্যাঁ, আসলে স্যার ডোন্ট এই টেক ইট আদারওয়াইজ। কবিতাটাতে হ্যাঁ, পার্টিকুলারলি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অনেকে আমি দেখি যে না 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 কবিতা না না, বলার আগে একদমই নয়। কবিতা কেন লিখলাম এসব বলে, না, দরকার নেই। হ্যাঁ যিনি শ্রোতা, যিনি পাঠক, তার একটা মেধা আছে, তার একটা বোধ আছে। হয়তো আপনি যেভাবে ভাবছেন সে হয়তো একদমই অন্যভাবে তাই। একটা সাংঘাতিক জায়গায় অর্থটাকে নিয়ে গেল। সুতরাং কবিতাটা জি। শুনি, কবিতার অর্থটা বলাটা বোধহয় ভুল বললাম কি, মানে ভুল বললে আর কি ক্ষমা করে নেবেন না আর কি। একেবারেই এটা নয়, আমি আমার আমি মতামত আসলে বললাম। কন্ট্রোভার্সি কবিতার অ্যাভয়েড সংজ্ঞা করার জন্য হয় না, বলে দিলাম আর কি। না, কবিতার সংজ্ঞা কবিতার হয় না, সংজ্ঞা একেবারেই কখনোই হয় দিচ্ছি না, না। আমি আমি কখনোই হয় আমি না। নিজে পার্সোনালি বিশ্বাস হ্যাঁ, করি করুন, আপনার যে কণ্ঠস্বর অসাধারণ কণ্ঠস্বর। আবৃত্তিকার আপনার আবৃত্তি কণ্ঠস্বর এবং হলো। বাচনভঙ্গি দুটোই খুব সুন্দর। কিন্তু ধন্যবাদ। এখানে আমি একটি বলুন। কথা অ্যাড করতে চাই, এখানে কবি যখন কবিতা লিখেন একটা উপলব্ধি থেকে লিখেন, তাই না? তো এটা কিন্তু একদম উপলব্ধিটাকে স্প্রেড করতে চান, যে আলটিমেটলি এই উপলব্ধিটা যেন মানুষের জন্য কাজে আসে। তো আলটিমেটলি যে আমি যে নজরুলের কবিতাটি আবৃত্তি করলাম, এখানে একটা লাইন ছিল যে ওকে চণ্ডাল চমকাও কেন নহে ঘৃণ্য জীব, ও হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ্য দানিবে করিবে নন্দী পাঠ। তো আমরা দেখা যায় যে আমাদের জীবনে কেউ যদি দেখা যায় যে ব্যর্থতায় কোনো ব্যর্থ হয় কোনো কাজে, তখন আমরা তিরস্কার করি। আবার সেই যখন আবার সফল হয়ে যায়, তখন তাকে আমরা অর্ঘ্যদানের মতো অবস্থা, যে আমরা তাকে ফুল দিয়ে বরণ করে নিই। তো এখানে কিন্তু উপলব্ধি, আমরা যে কবিতা পড়ি শুধু আবৃত্তি করি, এটা শুধু শোনার জন্য না হয়ে যদি আমাদের আত্ম উপলব্ধিটাকে আমরা কবিতা থেকে নিতে পারি, আমার মনে হয় সেক্ষেত্রে কবির কবিতা লেখাটা সার্থক হয়। একদমই তাই। আবৃত্তি হচ্ছে এমন একটা মাধ্যম যেটা কবিতা এবং শ্রোতার মধ্যে যোগাযোগ স্থাপন করে, সেতু বন্ধনের কাজ করে। মানে পোয়েম থেকে পোয়েট্রিতে উত্তরণ ঘটায়, সেটাই। ঠিক আমি কি বলেছেন। আমি কি ভুল বললাম কিছু? মানে আমি আমার না না না, ওপিনিয়নটা দিলাম। একেবারেই মানে আমরা সবাই একই কথা বলছি, হয়তো আমাদের ভাষাগুলো একটু আলাদা হচ্ছে,
শব্দ আলাদা হচ্ছে, আদারওয়াইজ আমরা সবাই একই কথা বলছি, যে উপলব্ধির কথাই বলছি। আসলে কবিতা মাত্রই সেটা উপলব্ধির একটা স্থান, একটা ডোরওয়ে যেটা রাখে, কবিরা রাখেন, আবৃত্তিকাররা শ্রোতার কাছে পৌঁছে দেন, মাত্র, আর কিছুই নয়। শেখ সাদী যে কবিতাটি রত্না ঘোষ পড়লেন, ছড়া ছড়া কবিতা, গল্প, উপন্যাস, রাজমিস্ত্রির কাজ, কাঠমিস্ত্রির কাজ, সবকিছুর মধ্যে কিন্তু সাহিত্য। আমরা শুধু শুধু আলাদা করার কোনো মানে নাই, ভাগ করি আমরা নানাভাবে ভাগ করি, এটা বিশেষজ্ঞরা করে থাকেন। যাই হোক, আমরা সাহিত্য মানে আলাদা কিছু করব না, সব একত্রিত। হ্যাঁ, তো এইখানে যে রত্না ঘোষের যে ছড়াটি পড়েছে বা কবিতাটি পড়েছে, সেখানে আমি বলবো এই যে নজরুলের গাহি সাম্যের গান, এই কবিতাটি এবং শেখ সাদীর কবিতা, আর এখন যে ভালোবাসা এবং শান্তির যে আন্দোলন হয়, যেখানে অস্ত্রবিহীন পৃথিবী দেখতে চায়। আজকে পৃথিবীতে মানুষ না খেয়ে থাকে, কিন্তু অস্ত্র বানানো বন্ধ হয় না। পারমাণবিক অস্ত্র বলেন, রাইফেল বলেন, যাই বলেন, সবকিছুই কিন্তু মানুষকে খুন করার জন্য। এত মিলিটারি চারিদিকে আছে, সবার পিছনে কারণ কিন্তু একটাই, মানুষ খুন করার জন্য। যা হোক, আমি এগুলি যেতে চাই না। তবে আমি ডিসআর্মামেন্ট, অস্ত্রবিহীন পৃথিবীর স্বপ্ন দেখতে চাই বা দেখি। স্বপ্ন দেখতে তো আর অসুবিধা নাই। তো এখন আমি আবার কিন্তু আসছি আমাদের মুশফিকুর সিরাতের কাছে। এখন মুশফিকুর সিরাত, আপনার লেখা কবিতা অথবা আমি কবিদের কবিতা। আচ্ছা, ধন্যবাদ। আমি জিনার আমন্ত্রণে আজকের এই প্রোগ্রামে আসার সুযোগ পেয়েছি। কবি শাম্মী খান, ওনার একটি কবিতা আবৃত্তি করব। কবিতা আবৃত্তি করার আগে আমি দুই একটি লাইন বলতে চাই। আধুনিক যারা কবি, এখনকার যে কবি, এক সময় দেখা গিয়েছে যে কবিরা কবিতা লিখতে গিয়ে নানান তারা অধিকার নিয়ে কবিতা লিখতো, সমসাময়িক যে সমস্যাগুলো থাকতো এগুলো নিয়ে কবিতা লিখতো। দেখা গেল যে আমাদের নজরুল ব্রিটিশদের বিরুদ্ধে কবিতা লিখেছে, এজন্য অনেক সময় দেখা গিয়েছে যে জেলও খাটতে হয়েছে। তো আলটিমেটলি এখনকার যে কবিরা আছেন তারা কিন্তু মানে ম্যাক্সিমাম কবিতার মধ্যে বিচ্ছেদ অথবা প্রেমের কবিতা থাকে, কিন্তু আমার পড়া যেগুলো হয় আর কি, এমন ইম্প্যাক্টফুল কবিতা হয় না। বাট শাম্মী খানের কবিতার হাত খুব ভালো, আমি ওনার বেশ কয়েকটা কবিতা পড়েছি। তো কিন্তু এই ওনার কবিতার হাত ভালো। আমি ওনাকে অনুরোধ করব যে আমাদের যে সমসাময়িক যে আমাদের যে এখনকার কালচার, মানে সাহিত্যের সঙ্গে তো আমাদের কালচারটা খুবই ইম্প্যাক্টফুল, রিলিভেন্ট। সাহিত্যের কিন্তু একটা ইফেক্ট কালচারে সবসময় পড়েই থাকে। তো আলটিমেটলি আগে আমরা যখন নজরুল পড়তাম, রবীন্দ্রনাথ পড়তাম, আমাদের সমাজে কিন্তু একটা ইম্প্যাক্ট ছিল। আর এখন কিন্তু আমাদের সমাজে অনেক কিছু চেঞ্জ হয়ে আসছে। আমরা কিন্তু আমাদের যে চাহিদা বলেন, আমাদের চিন্তা ভাবনা বলেন, সবকিছুতে কিন্তু পরিবর্তন চলে এসছে। তো আমি শাম্মী খানকে অনুরোধ করব যে উনি যখন ভবিষ্যতে কবিতা লিখবেন, আমাদের যে সমসাময়িক যে বিষয়গুলো থাকবে এটার উপরে যে গুরুত্ব দেন, তাহলে আমি খুব খুশি হব। এমনিতে উনি খুব ভালো লিখেন, আমি অত্যন্ত ধন্য। ওনার একটা কবিতা আমি রেকর্ডও করেছি। তো আমি যে ওনার একটা কবিতা রেকর্ড করতে পেরেছি, এজন্য নিজেকে আমি খুব গর্ববোধ করছি। তো ওনার ওই কবিতাটাই আমি আবৃত্তি করি এখন, যদি শাম্মী খান অনুমতি দেন। অবশ্যই, ধন্যবাদ আপনাকে আমার কবিতা আবৃত্তি করার জন্য। এর আগেও আপনি আমার একটা কবিতা আবৃত্তি করে আমাকে ভিডিও পাঠিয়েছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। তা আমি আপনাকে অনুরোধ করছি, আমার যে কবিতাটা আপনার ভালো লাগছে সেটা একটু আবৃত্তি করুন। আমি নীল বিষে রঙিন এই কবিতাটাই আবৃত্তি করতে যাচ্ছি, কবি শাম্মী খান। আমি শুরু করছি। আমাকে বিষের ভয় দেখিও না, আমার দেহ ভুজঙ্গ বিষ হজম করে অভ্যস্ত। পাহাড়ি কোবরা সে তো বন্ধু আমার, তার ছোবল খেয়ে খেয়ে পরম আপন হওয়ার ভান করা বন্ধুত্ব এখন বিরাজমান। বিষে নীল যার শরীর, তার কিসের ভয় হেমলককে? ধ্বংসশীত শরীর দেখেছ কেউ? অনুভব করতে পারো কি সে বিষের তীব্রতা? আমাকে দেখো আর অনুভবে বোঝো, হাড় মজ্জা সবই বিষে নীল, তবু মুখটাকে রাঙিয়ে রাখি
হাসির রঙে। আজ সবকিছুই আমার সাথে বিদ্রূপের হাসি হাসে, আমার চোখ, মুখ, নাক, এমনকি আমার ছায়াও। আমি যখন হেঁটে যাই তখন আমার ছায়াটাও ভেংচি কেটে উপহাস করে, দাঁত কেলিয়ে বলে, ওরে আর কত বিষ নিবে এই দেহ। আমি মুচকি হেসে বলি, দাও না এনে আরো শত শত বিষ পেয়ালা, এক চুমুকেই করে দেব সাবার। দেহ আমার বিষের কুটির, দরজা জানালাগুলো আগুনের ফুলকির, চৌকাঠগুলো যন্ত্রণার প্রাচীর, আর বারান্দা সে তো গনগনে ইটের ভাটা। আহা কি অপরূপ বিষে নীলে সাজিয়ে রেখেছে এই কুটির। তাই তো আমার কোনো কিছুতেই ভয় নেই, আমি যে নীল বিষে রঙিন। বাহ, অসাধারণ, চমৎকার, চমৎকার, সত্যি চমৎকার, চমৎকার, ভালো। খুব ভালো। আবৃত্তিও খুব সুন্দর, খুব আপনি আর লেখাটাও অসাধারণ, কবিতাটা খুবই সুন্দর কবি এবং শাম্মী খানের সবচেয়ে বড় লেখার হাত কথা খুব ভীষণ ভালো। বাস্তব। হ্যাঁ, আমি ওনার লেখা কয়েকটা পড়ছিলাম ফেসবুকে, আমারও বেশ ভালো লেগেছে। আমার ইচ্ছে ছিল আবৃত্তি করার, কিন্তু মানে হয়ে ওঠেনি। ইচ্ছে আছে ভবিষ্যতে করব। খুব ভালো, এই কবিতাটা আমরা ভীষণ ভালো আমরা লাগে। কিন্তু এই রত্না ঘোষের কাছে আবার আসবো কিন্তু, হ্যাঁ। তো মুশফিকুর সিরাতকে অনেক অভিনন্দন, ধন্যবাদ শাম্মী খানের সুন্দর কবিতাটি আবৃত্তি করার জন্য। আমরা কবি শাম্মী খান এবং সঞ্চালক দুজনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এই কবিতাটি আবৃত্তি করার সুযোগ আমাকে দেওয়ার জন্য। এটা আসলে আমাকে না বললে ফেসবুককে বললে বেশি ভালো হইতো। তারপরে আজকে যে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে মুবাশশিরুর রহমান, সেও আমাদেরকে অনেক সহযোগিতা করে থাকে। যা হোক, আমি মুশফিকুর সাজ্জাদের ধন্যবাদ পেয়েছি, ওনাকে ধন্যবাদ দিয়েছি। এখন আমরা আবার চলে যেতে চাই বিপ্লব চক্রবর্তীর কাছে। এর মধ্যে আমি আমাদের যে কমেন্ট করি, আচ্ছা তো ঠিক আছে। বিপ্লব চক্রবর্তী, আপনি এবার আসুন, আমাদেরকে কি কবিতা, ছড়া, গল্প কি দিয়ে আমাদের ধন্য করবেন? আমরা ধন্য হতে চাই। কিছু নেই, আমি নিজেই ধন্য হলাম। ওই সক্রেটিসের একটা কথা আছে যে ভোজসভায় গেলে যে খাবারটা পাওয়া যায় তাতে দেহ এবং মনের পুষ্টি সাধিত হয়, আর জ্ঞানী গুণীদের সভায় গেলে তাদের যে আলোচনা, তার সেই আলোচনাটা শুনলে মননশীলতা পুষ্ট হয়। তা আপনাদের এই অনলাইন অনুষ্ঠানে সত্যি আমার মননকে আমি পুষ্ট করতে পারলাম। বিশেষ করে রত্না ঘোষ এবং মর্তিকুল সিরাজ, তারপরে নেহাম হাফিজ, এদের উপস্থাপনা, নেহাল হাফিজ, আচ্ছা, এদের উপস্থাপনায় মুশফিকুর সিরাত, না মুশফিকুল না, মুশফিকুল সিরাত, হ্যাঁ সিরাপ, সিরাজ না সিরাপ, সিরাত, ও সিরাত, আচ্ছা আচ্ছা, মুশফিকুল সিরাত, সরি। আচ্ছা, আরেক এদের সত্যি এদের অনুষ্ঠান এবং আলোচনায় খুবই সমৃদ্ধ হলাম। আর একটু সংশোধন করে নি, আমি নুরুল হুদার নামটা একটু ভুল করে বলেছিলাম, মোহাম্মদ হুদা বোধহয় সম্ভবত বলেছিলাম প্রথম যখন আমি আমি সংশোধন করে নিচ্ছি এবং নুরুল হুদা কবির কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি তার নামটা ভুল উচ্চারণ করবার জন্য। আচ্ছা, এবার যেটা বলছি যে শাম্মী খানের কবিতা নিয়ে দুটো কথা বলছি। শাম্মী খানের কবিতা সম্বন্ধে বলার আগে শেষের কবিতার একটা জায়গা আমার মনে পড়ে গেল কবিতা শুনতে শুনতে। শিলং পাহাড়ে যেখানে লাবণ্য আর অমিত পাশাপাশি বসেছিল, মনে করে দেখুন, রত্নাদি একটু মনে করে দেখুন, অবশ্যই শেষের কবিতা পড়া আছে। হ্যাঁ, একটি ব্যাঙ লাফিয়ে জলে পড়লো, অমিত লাবণ্যকে বললো, মানে এক্সাক্ট রবীন্দ্রনাথের ভাষাটা বলতে পারবো না, অমিত লাবণ্যকে বললো এই যে ব্যাঙটা এখানে লাফিয়ে পড়লো এটা অনাদি অনন্তকালে হয়তো আর ঘটবে না, কিন্তু এই যে লাফিয়ে পড়লো, এই যে আপেক্ষিক সত্য, এটাই চিরসত্য, কিন্তু এর কোনো প্রমাণ থাকবে না।
তা আমাদের এই যে বিখণ্ড সত্য, এই খণ্ড সত্যের গুরুত্বটা সেই জায়গায়। শাম্মী খানের কবিতাটা হচ্ছে খণ্ড সত্যের উপর প্রতিষ্ঠিত, যাকে কখনোই অনাদি অনন্তকাল অস্বীকার করতে পারবে না। মানে কি খুব ভুল বললাম কি? একটু কোঅপারেট করবেন, মানে আমি ঠিক মানে একটু সহমত হলে বলতে সুবিধা হয় আর সহমত সহমত। সহমত, হ্যাঁ, এই মানে যে আমি ওনার যে কটা কবিতা পড়েছি তাতে আমারও তাই মনে হয়েছে। হ্যাঁ, আমি একটু আপেক্ষিক আগে যেটা কালকে বললাম ধরা, আর কি। এটা আপেক্ষিক কালকে ধরা এটা চারটিখানি কথা না, এবং আপেক্ষিক কালটা হয়তো আর ঘটবে না, অন্য একটা আপেক্ষিকতা চলে আসবে, কিন্তু অনাদি অনন্তকালে এই আপেক্ষিকতাটা কিন্তু স্পষ্ট থাকবে, যেটা শাম্মী খানের কবিতার লেখার মধ্যে আমি সেটা অনেক কবিতার মধ্যে পেয়েছি। এখন সবসময় তো ফেসবুক দেখা হয় না, বা নিজেও আমার একটা ফোল্ডার চলছে, আপনি খেয়াল করে দেখবেন এক লাইনের কবিতার পর অনুকবিতা করেছি, এবং কত দুদিন ধরে করছি হচ্ছে অনুগল্প। যাই হোক, আমি একটি কবিতা দিচ্ছি রবীন্দ্রনাথ, যেহেতু আবৃত্তির একটা পরিবেশ তৈরি হয়েছে, একটা সময় আবৃত্তি শিল্পী ছিলাম, মঞ্চে অভিনয় করতাম। যদি বাহ। অনুমতি দেন বাসি কবিতাটা বলবো, দু একটা শব্দ একদম, ভীষণ খুব প্রিয় শব্দর কবিতা। কিন্তু, হ্যাঁ, শব্দটা কিন্তু ওলট পালট হতে পারে, একটু নিজ গুণে ক্ষমা করে নেবেন, কারণ এটা আমারই অপরাধ ভাববেন, রবীন্দ্রনাথের অপরাধ নয়। আসলে কোনো কবিতার আলোচনা রবীন্দ্রনাথকে ছাড়া সম্ভব নয়। হয় রবীন্দ্রনাথ না, আর আসলে নজরুল, ওই লোকটাই, ওই একদমই লোকটা তাই। কেমন যেন অন্তঃকরণে, মানে হৃদয়ের মধ্যে এমন একটা জায়গা দখল করে বসে আছে, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে ভাবতেই পারি না, এবং রবীন্দ্রনাথকে ভেবে একটু যখন গলাটা উঁচু করি তখন নজরুলকে দেখতে পাই। এই যে দুজনকে, একদম, এই যে দুজনকে ছাড়া বাংলা সাহিত্যের কোনো ব্যাপারটাই ভাবতে পারি না। আমি বলছি, হ্যাঁ, একদম। বাঁশি। চিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারেই, লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে, ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে, অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথৈবচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া সাথে ঘরটাতে ঠুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্তে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ।
মাঝে মাঝে সুর জেগে ওঠে বলে বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোর বেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোর ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে টান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিসহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা রাজ ছত্র মেলে চলে গেছে কোনো এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহে চলে ধলেশ্বরী, তীরে তমালের ক্ষণ ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। নমস্কার। বাহ, নমস্কার, অসাধারণ। খুব ভালো লাগলো। বাহ, অসাধারণ। খুব চমৎকার, খুব চমৎকার। পরনে ঢাকাই শাড়ি, চমৎকার। আমরা অনেক শুনেছি কবিতাটি, আপনার কাছ থেকে শোনাটা একটা অন্য ধরন দেখতে পেলাম, যেটা আসলে মন কাড়ে, মনকে একটা নাড়া দেয়, এবং আপনার পড়ার ঢং রত্নাদি বলতে পারবে ঠিক মতো হয়েছে তো? সত্যি আবৃত্তিকার তো চমৎকার। রত্নাদি। রত্নাদি ঠিক হয়েছে কেন কি? এরকম ভাবে এম্বারাস করছেন স্যার? না না, খুব আপনার ভালো আপনার হয়েছে, দারুণ, কণ্ঠস্বরের একটা অসাধারণ। জাদু আছে। কি যে বলছেন, আপনারা নমস্য ব্যক্তি, আমি মানে কি বলবো, গুণী এম্বারাস মানুষ করছেন বারবার ঈশ্বরের সবাই মিলে। সমবুদ্ধি। হুম। তা নয়, খুব ভালো লাগলো, অসাধারণ লাগলো। এটা আমার খুব প্রিয় কবিতা, মানে একদম একটা সময় খুব এখন মজায় মজায় করতাম, ঢুকে গেছে আর কি কিছু কবিতা। হ্যাঁ, একটা সময় খুব করতাম। আচ্ছা, এইটা, এরপরে আমার তারপর নিজের রবীন্দ্রনাথের কবিতা বলবো হঠাৎ নাকি দেখা। আবার কেউ ঘুরে আসবো? একদম নিশ্চয়ই, একটা হোক। হবে, আচ্ছা, আবার হবে। আমরা এর আবার মধ্যে হবে, হ্যাঁ, আসতে চাই। হ্যাঁ, আবার ঘুরে আসবো। বিপ্লব চক্রবর্তী, আপনি অপেক্ষা করুন। আমি এখন আসবো আবার নেহাল হাফিজের কাছে। নেহাল হাফিজের পর কবি শাম্মী খান কথা বলবেন। তো নেহাল হাফিজ। ধন্যবাদ সোহরাব ভাই। আমি আবারও কবি শাম্মী খানকে ধন্যবাদ জানাই। তার মাধ্যমেই আজকে মূলত এই আড্ডায় অংশগ্রহণ, এবং আমি কবিতার মাধ্যমে মানুষের যে জীবন বোধ প্রকাশিত হয়, এক একজন এক একভাবে প্রকাশ করে থাকেন। যেমন কিছুক্ষণ পূর্বে রত্নাদি যে ছড়াটি পড়েছিলেন, উত্তম অধম, এখানে কুকুর যে প্রতীকী শব্দ, এরকম কথা কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন। আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। এবং এ সকল উপমা উৎপ্রেক্ষা শুধুমাত্র কবিতা প্রেমী যারা, তারাই অনুধাবন করতে পারেন। যাক, আমি কথার কলেবর আর বৃদ্ধি করব না। রত্নাদি সম্পর্কে এক দুটি কথা না বললেই না হয়। আসলে আমি তাকে রত্না বলি না, আমি বলবো রত্ন। কারণ ওনার যে আবৃত্তির বাচন ভঙ্গি, উপস্থাপনা, সেটা সত্যি রত্নার ভিতরে যেন রত্ন লুকিয়ে আছে। আমি আবারও তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। তো আমার ওই একটি স্বরচিত কবিতা, স্বপ্ন কেনার মূল্য। স্বপ্ন কিনতে গিয়েছিলাম হাটে, সূর্য সেদিন ডুবলো আকাশ পটে। বিক্রেতারা দাম হাঁকিল শক্ত, দিতে হবে সম্ভ্রম আর রক্ত। তাই তো সেদিন বঙ্গপিতার ডাকে বালক বৃদ্ধ ছুটলো ঝাঁকে ঝাঁকে। কারো হাতেই ছিল না কোনো অস্ত্র,
লজ্জা ঢাকার ছিল না কোনো বস্ত্র। রক্ত দিল মুক্তি পাগল যোদ্ধা, রক্ত দিল লেখক গায়ক বোদ্ধা। কত মেয়ে দিল নিজের লজ্জা, কত বধূর ভাঙলো বাসর সজ্জা। যার যা আছে তাই তুলে দেয় হাতে, স্বপ্ন পেলে কি আসে যায় তাতে। আর কি আছে এমন তাহার তুল্য, যায় চুকানো স্বপ্ন কেনার মূল্য। গানের পাখি দাম চুকালো কণ্ঠে, বিক্রেতারা ফুলের পরাগ লুণ্ঠে। নদী সেদিন দিল তাহার জল, বৃক্ষ দিল যা ছিল তার ফল। স্বপ্ন আমার ছিল স্বাধীনতা, জীবন দিয়ে দাম চুকালো আমার বঙ্গমাতা। ধন্যবাদ। বাহ, চমৎকার, অসাধারণ। অসাধারণ, অসাধারণ, চমৎকার। অসাধারণ, লেখাটা চমৎকার, আবৃত্তিও চমৎকার, অসাধারণ কবিতা। ধন্যবাদ খুব ভালো কবি লাগলো। নেহাল হাফিজ। কবি এবং আবৃত্তিকার। কবি না না এবং না, আবৃত্তিকার। কবি কণ্ঠে কবি আমার এটা খুব ভালো লেগেছে। কবি কণ্ঠে কবিতা এই জন্য আমার কবিতা। কাছে বেশি ভালো লেগেছে। রাইট, রাইট। আমি বিপ্লব দা এবং রত্নাদির সামনে আমাকে আবৃত্তিকার বললে আমি অত্যন্ত বিপর্যস্ত আমাকে হই কেন এবং আবৃত্তিকার বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। না, আমি এই জন্যই তো আবৃত্তি প্রেমী। এটা এই জন্যই বলছি যে কবি কণ্ঠে কবিতা। কবি কণ্ঠে কবিতা, এটা আরো এটা বেশি এটাই যাক, এটা significant। বেশি ইম্প্যাক্টফুল আমাদের জন্য। নিয়ার টু পারফেক্ট, হ্যাঁ একদম নিয়ার টু পারফেক্ট। আমিও আর ধন্য একজন হলাম। কবি তো আমি আসলে সবচেয়ে ভালো করে ইন্টারপ্রেট করতে পারেন তার নিজের সৃষ্টি। রবীন্দ্রনাথের কথাই বলতে হয় যে আমি আসলে বাল্মীকি, তবে আপনাদের কথায় গিরিরাজ হতে ইচ্ছে করে। আমি আপনাদের তুলনায় এতই নগণ্য যে কিন্তু এখন ওই সাহস পাই যে না, আমিও বোধহয় আপনাদের ছায়ায় একটু দাঁড়ানোর যোগ্যতা রাখি। ধন্যবাদ নিশ্চয়ই। আবার সবাইকে। কবি সাহিত্যিকরা সবসময় বিনয়ী এবং কারো চাইতে কেউ কম না। অনেক ধন্যবাদ সকলকে। তো বিনয়টা আসলে শুরু করেছিল রত্না ঘোষ প্রথম দিকে, মা, সবাই আমি বিনয়ী। কোথায় বিনয় শুরু করলাম? আর কবি আমি তো যা সাহিত্যিকরা বললাম ঠিকই বললাম। সাধারণত বিনয়ী হয়ে থাকে। তো আমি এখন শাম্মী খানকে অনুরোধ করব, উনি অংশ নেবেন, কথা বলবেন। ধন্যবাদ। আমি শাম্মী খান, এই শোনা যাচ্ছে না একটু। হ্যাঁ স্যার। আবার শুরু করো। হ্যালো হ্যালো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এবার পাচ্ছি আমরা। শুনতে পাচ্ছি, এবার হ্যাঁ, শুনতে এবার পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা। ছড়া সংসদ নেত্রকোনা, এটার সভাপতি আমি। এটা নেওয়ার মানে এটার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি বলি যে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল। আমি ওই যে লেখালেখির ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি আসলে কবি নই, আমি গল্প অন্যগুলোর লেখা চেষ্টা করি। তারপর লোক সংগ্রহের একটা কাজ করি আমি, যেমন আর লোক সাহিত্য সংগ্রহের কাজ করি। যেহেতু আমি নেত্রকোনার মেয়ে, আমি যেমন আমার নেত্রকোনা হচ্ছে গিয়ে লোক সাহিত্যের একটা কারখানা, যেটা অনেকেই বলে যে লোক সাহিত্যের একটা কারখানা, একটা ভান্ডার। সেই হিসেবে আমাদের এখানে সাহিত্যিক আছেন, লোক সাহিত্যিকদের নিয়ে এখানে অনেক মানে গুণীজন আছেন, যেমন হেলাল হাফিজ, নির্মলেন্দু গুণ, জালাল খাঁ, খালেদা চৌধুরী, হুমায়ুন আহমদ, এরকম আরো অনেকে আছেন আমার এই নেত্রকোনায়। সেই নেত্রকোনার মেয়ে হিসেবে আমি গর্বিত। তাই আমি এই ছড়া সংসদ নেত্রকোনার উদ্দেশ্যে আমি সকল ধরনের মানে কবি, সাহিত্যিক, লোকগীতি সংগ্রহকারক, লোককথা, তারপর
লোকসঙ্গীত সবকিছু ওভারঅল সবকিছু নিয়ে আমি এই আয়োজনটা তৈরি করছি, রাখছি এটা। যেমন আমি আমাদের নেত্রকোনা মানে বৃহত্তম ময়মনসিংহ এবং নেত্রকোনা মিলে যে কবি, প্রাচীন কবি চন্দ্রাবতীর একটা আছে, ঘরে তার একটা শ্লোক আছে বা কবিতা, ঘরে নাই চাল চালে নাই ছানি, আখল খুলিয়া পরে উশিলার পানি। তো সেই রকম আরো অনেক আছে। এই প্রাচীন কবি কাহান্নপদের একটা আছে যে, রূপ লাগি আঁখি জুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। প্রাচীন কবিদের কিছু লোককথা, কবিতা এগুলা সংগ্রহ করি আমি। তারপর আমি আসছি আমার কবিতা নিয়ে যারা কথা বলছেন, হ্যাঁ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার লেখা আপনারা পড়েন, কি লেখা নিয়ে আলোচনা করছেন। আমি আবার যে সমকালীন কিছু সমস্যা, চলমান কোনো মানে ইস্যু নিয়েও টুকটাক লেখার চেষ্টা করি। যেমন কালা টাকা সাদাকরণ করা নিয়ে আমি আমার একটা লেখা আছে, কালা টাকা সাদাকরণ। আমি একটা করে লাইন বলবো যেহেতু আমাদের সময় কম, সবার অংশগ্রহণ করতে হবে। তুমি কেমন কারিগর, কালো টাকা সাদা করো দিয়া তেলের স্বর। কালো টাকার উপরে আমার লেখা আছে। তারপর আমি প্রেমের কবিতাও লিখি, বিরহের কবিতাও লিখি। যেমন বিপুল দার এখানে আমি ইচ্ছা নদীতে আমি এক লাইনের একটা কবিতা দিছিলাম, সেটা হচ্ছে গিয়ে, তুমি তো নদী যাবে সমুদ্রে, অতঃপর লিপ্ত হবে সমুদ্র সঙ্গমে। এটা দাদাকে ধন্যবাদ, দাদা আমার এই কবিতাটা ওনার এক লাইনের কবিতা ছাপিয়েছিলেন। এবং এই কবিতায় প্রচুর লাইক পড়েছিল এবং খুব মতামত পড়েছিল, প্রায় 40টার উপরে মতামত পড়েছিল, 100-র উপরে লাইক পড়েছিল। জি দাদা, সেটা মানে ধন্যবাদের দাবিদার আপনি আমাকে সেই সুযোগ তৈরি করে দিয়েছেন, যার জন্য আমি লিখতে পারছি। তারপর আমি ছোট অনুগল্প লিখি। যেমন এখন আবার আরেকটা আমি অনুগল্প তৈরি করছি দাদার ইচ্ছে নদী দেওয়ার জন্য, ঝর্ণা বিবির কষ্ট। সেটা হচ্ছে সামাজিক, সেটা হচ্ছে গিয়ে আমাদের সামাজিক নারী নির্যাতনের উপরে। তারপর আমার আরেকটা ছোট গল্প আছে, সাজেদার কষ্ট। জি দাদা। তারপর হচ্ছে ঝর্ণা বিবির কষ্ট অনুগল্প, যেটা কষ্ট না, ঝর্ণা বিবির সংসার, সেটাও অনুগল্প, যেটা আমি দাদার এখানে পাঠাবো। তো আমি এরকম অনেক লিখতে চেষ্টা করি, এবং সেটা আপনাদের দোয়া বলেন, আশীর্বাদ বলেন। আমি আরেকটু বলি যে আমি সত্যি আজকে খুবই আনন্দিত যে আমার ডাকে সাড়া দিয়ে আমার অপার বাংলার আমার বিপুল দা এই বোনের ডাকে সাড়া দিয়ে অংশ নিচ্ছেন, এখানে উপস্থিত আছেন। তারপরে আবৃত্তিকার রত্না ঘোষ দিদি, তারপরে মুশফিকুল সিরাত এবং কবি নেহাল থেকে আমার মানে আপনজন আমি বলবো, কারণ আমি ওনাদেরকে বলার সাথে সাথে উনি রাজি হয়ে গেছেন। আমি সবাইকে অনুরোধ করবো যে আমার এই ওনার পাশে থাকার জন্য এবং আমার এটাকে একটু আগে নেওয়ার জন্য আমাকে অনুপ্রেরণা দিবেন এবং আমাকে সহায়তা করবেন। এখন আমাকে অনেকেই আমার লেখা একটা কবিতা পড়ার জন্য, তো পুরো কবিতা তো আমি পড়তে পারবো না, এখন যেহেতু সময় স্বল্পতা, আমার একটা কবিতা কিছুটা অংশ আমি পড়বো। আমি আমার নেত্রকোনা শহরের, ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ নেত্রকোনা শহরের দুটো নদী আছে, যে দুটো নদী আমার প্রিয়, সেটা হচ্ছে মগরা এবং কংস নদী। আমার ক্যামেরা সমস্যা করছে, মুবাশির। সেই মগরা এবং কংস নিয়ে আমি একটা লিখছি। আলোটা কম আছে, মুখটা দেখা যাচ্ছে না, আলোটা কম আছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? আমার কবিতার নাম হচ্ছে মগরা ও কংস। প্রিয় নদী, প্রিয় নদ নদী, মগরা ও কংস আমার, আজ পূর্ণ যৌবনবতী তোমরা, যেন রূপের রসে টইটুম্ব। দুকুল উপছে তার রূপ, মাধুরী যে পড়ছে, ঝাঁপিয়ে চলেছে যেন দুকুল। আহা কি অপরূপ সৌন্দর্য, কংস নদ সেও কম কিসে। আজ তার সুঢুল যৌবন,
কংসের বুকে খেলা করে শুশুক ও তার বাচ্চারা। রূপালী ঢেউ ছলাতে ছলাতে ছন্দ তুলে এপার হতে ওপারে ভেঙ্গে পড়ে। ঢেউয়ের তালে তালে ঢেউ, সরি আমার ডিভাইসটা প্রবলেম করতেছে। রূপালী ঢেউ ছলাতে ছলাতে ছন্দ তুলে এপার হতে অপারে ভেঙ্গে পড়ে। ঢেউয়ের তালে তালে শুশুকেরাও ভাষা ডুবার খেলায় মেতে ওঠে। কত রকম নৌকা ভেসে চলে দূর হতে বহু দূরে, রং বেরঙের পাল তুলে। মাঝির কণ্ঠে গেয়ে যায় সুমধুর গান, নদ নদীর সে কি উচ্ছ্বাস। দীর্ঘ সময় রুগ্ন জীবন কাটিয়ে সুস্থতার পরশ পেলে যেমন প্রেমী পাগল পারা হয়ে যায়, ঠিক তেমনি কংস মগ্রা নদীর ভরা যৌবন ফিরে পায় মধুর প্রেমে মগ্ন। ভুলে গেছে ফেলে আসা রুগ্ন জীবন, ঢেউয়ের উপর ঢেউ ভেঙ্গে পড়ছে কলকল হাসির শব্দে। জলে টইটুম্বুর হয়ে ধেয়ে যাচ্ছে সাগর পানে মহামিলনের আসে। গলাগলি করে নদ নদীর গভীর প্রণয়ে মধ্য। প্রিয় মগ্রাও কংস আমার, তোমাদের উচ্ছল প্রেমের আলিঙ্গন আমাকেও শিহরিত করে। ধন্যবাদ। এখানে মগ্রা নদ এবং নদী আমি সেই জন্যই বললাম, মগ্রা হচ্ছে নদী আর কংস হচ্ছে নদ। সেই হিসাবে নদ এবং নদীকে আমি তাদের প্রেমের যে মধ্যতা, যে উন্মত্ততা, উন্মাদনা, সেটা আমি বুঝিয়েছি। যে ভরা যৌবনে মানে ভরা বর্ষার মুহূর্তে তাদের যে জলে টইটুম্বুর থাকে, সেটাই আমি বুঝিয়েছি। ধন্যবাদ সবাইকে। আমি আবার সোহরাব দেওয়াকান্ত সাহেবকে বলবো অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। ধন্যবাদ শাম্মী খান। এখন আমরা বোধহয় শেষের দিকে, কিন্তু সবারই একটু অংশগ্রহণ চাই। সবাই অন্তত 2 মিনিট করে যদি সময় নেন তাইলে ভালো হয়, কারণ প্রায় 1 ঘন্টার উপরে না, হ্যাঁ আমরা 1 ঘন্টা 1.5 মিনিট, তাই আমরা আরো 15 মিনিট, হ্যাঁ 15-20 মিনিট কথা, কারণ অনেকেই সারা পৃথিবী জুড়েই তো মানুষ দেখছে, তো অনেকে এতক্ষণ বসে থাকা হয়তো না, ভেঙে ভেঙে দিচ্ছে, খাওয়া হয়। তো এখন আমি যেতে চাই আমাদের আবৃত্তিকার এবং কবি মুশফিকুর সিরাতের কাছে। এবং এখনের যে আপনি আসবেন, তারপরে আর আপনার কাছে আসবো না, দুঃখিত। আবার কোন অনুষ্ঠানে নিশ্চয়ই দেখা হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের অনুষ্ঠান থাকতে পেরে আই এম রিয়েলি অনার্ড, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে কথা? জি জি, আচ্ছা, তাহলে আমি আমার একটা সুনীল গঙ্গোপাধ্যায় আমার খুব প্রিয় একজন কবি। তো উনার সম্ভবত 7 সেপ্টেম্বর ওনার জন্ম তারিখ। উনি মাদারীপুরে জন্মগ্রহণ করেছেন এবং উনার 2 বঙ্গে উনার একটা ইম্প্যাক্ট রয়েছে। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আমি আবৃত্তি করে আমি বিদায় নিয়ে নিব, মানে শেষ করবো আর কি। তো আমি পাহাড় চূড়া কবিতাটা আবৃত্তি করতে যাচ্ছি। কি সময় কি বেশি লেগে যাবে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? ভেঙে ভেঙে আসছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? মুশফিকুর, ভেঙে ভেঙে আসছে। এখনো ভেঙে আসছে? আচ্ছা, আপনার কাছে এখন যেতে চাই আমি আবার বিপ্লব চক্রবর্তীর কাছে। আপনার কাছে আবার আসবো, আপনার নেটটা ঠিক হোক। আমরা এখন বিপ্লব চক্রবর্তীর কাছে যাব, যিনি আসলে এক কবিতার একটা বিশাল ব্যাপার, বিশাল আবিষ্কার। হ্যাঁ, সনেট যেরকম একটা আবিষ্কার, 1 লাইনের কবিতা বিপ্লব চক্রবর্তীর ইচ্ছা নদীর আবিষ্কার। হ্যাঁ, বিপ্লব চক্রবর্তী আসুন। আচ্ছা, নমস্কার। আমাকে এখানে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাবার জন্য আমি সবাইকেই, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন কি? আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইচ্ছে নদীতে আপনারা অংশগ্রহণ করবেন। আমি যেহেতু সময় শেষের দিকে, সময় অল্প, আমি আমার
নিজের লেখা একটি কবিতা করছি, প্রবলেম চড়ই বেতি। চড়ই বেতি শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছি। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে চড়ই বেতি। হ্যাঁ, শুনছি। রোদের হাত বলুন। ধরে নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আকাশের কাছাকাছি পৌঁছাতে চাই বলেই মেঘের কাছে বলে এসেছি, ঝড় থামাও, শিলার ধস নামিও না, নৌকোগুলোকে ঠিক মতো চলতে দিও, আমরা সবাই মিলে আকাশের কাছাকাছি পৌঁছাবো, গান গাইবো। অ্যামিবার সাথে অতীতের ধূসর সকালে স্তূপাকৃত পাথুরে জঙ্গল আর বহতা জলেতে ঝুঁকে দেখেছি আকাশের হাতছানি প্রাচীন অতীত থেকে শুধু ডেকে ডেকে যায় কোনো এক অনামী নারী। মেঘেদের ভাঙা। ধারে কাছে আকাশের নীলে হবে তার বাড়ি। পাখিরা দিয়েছে পাখা, উড়েছি অজানা অনেক পথ, মেঘেরা নিয়েছে খোঁজ, ভুলে তো যায়নি তারা প্রথম শপথ। অনেক যুদ্ধ শেষ, বাকি আছে দাঙ্গা মহামারী রাষ্ট্রের পতন, স্বয়ম্ভু গাছের শাখায় আন্দোলিত চক্রীদের বিষাক্ত ছোবল। এখনো নদীর বাঁকে ধূলি পথে পাথরে ওঁত পাতে মৃত্যু আর মারি, চলো আকাশের কাছাকাছি, সেখানে অপেক্ষমান সকলের নিজস্ব নারী। আর আমার শেষ কবিতা, একদম আমার প্রথম কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি। আসলে কবি মানেই তো একজন নষ্ট মানুষ, নষ্ট মানুষ না হলে তো কবি হওয়া যায় না। সমাজ, জীবন, সভ্যতা, যাপন, তার মধ্য থেকেই কবিরা নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে যায় বলেই আমরা শক্তি চট্টোপাধ্যায়কে পাই, সুনীল গঙ্গোপাধ্যায়কে পাই, আমরা পাই ইয়েকে পাই, বাংলাদেশের কবি নুরুল হুদাকে পাই, আল মাহমুদকে পাই। কারণ নষ্ট না হলে তো কবিতা বেরোবে না। কবিতা তো একটা যাপন প্রক্রিয়া। আমার শেষ কবিতা, এই অনুষ্ঠানের শেষ কবিতা, সবাইকে ইচ্ছে নদীতে স্বাগত জানাবো। আমার শেষ কবিতা আমি বলছি, নষ্ট আমি, অর্থাৎ আমার যাপনের থেকে আমার নষ্ট আমি তুলে এনেছি। সেই কবিতাটার নাম হচ্ছে নষ্ট আমি। আমাকে নষ্ট যারা করেছিল তারা সব শব্দ, গন্ধ, মাটি, মুখ আর মুখোশ তুমি নও। বেয়ারা বেলাজ হয়েছি কারণ স্পর্শ, সুখ, শীতকার তুমি নও। কচি ডাব ঝুনো হয় কালে, ঢেকে রাখে শ্বাস, জল, মিষ্টি আর লজ্জা খোল। আমিও যে নষ্ট হয়ে ঢেকে রাখি জল, সবুজ, উষ্ণতা আর সতেজতা তোমার জন্যে। নমস্কার, আমি অল্প সময় নিলাম, সবাইকে স্বাগত জানাই ইচ্ছে নদীতে। নমস্কার। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন এখন শোনা যাচ্ছে। জি, আসুন। আচ্ছা, আমার কবিতাটা শোনা যায়নি, নষ্ট আমি? হ্যাঁ, কবিতাটি শোনা গিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কবিতাটা অসাধারণ ছিল। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে কবিতাটি। আরেকটা কি বলতে পারবো? সময় হবে? 4 লাইন। 4 লাইন? সরি। হ্যাঁ। তাহলে বলছি, 4 লাইন না, একটু 2 লাইন বেশি হবে। সৃষ্টি। আচ্ছা। ভিজতে চাও তো এসো, পৌষেও ভেজাতে পারি, মাঘেও পারি, দেবদারুর আগে ভেজাতে পারবো না। জল আমার সঙ্গে কথা বলবে, পোশাকগুলোকে বিরক্ত করবে বারবার, লজ্জা পেলে এসো না। কানে কানে অনেক গদ্য, পাট ভাঙা ফোঁটাগুলো কথা বলবে, হাতে সময় নিয়ে ভিজতে এসো। একটা টোকা কাঁধে হাল, মাঠে ভিজছে অনেকের সঙ্গে। নমস্কার। 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 তো মুশফিকুর সিরাত
কি আরো কিছু বলবেন আপনি? আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতার কিছু অংশ আবৃত্তি করতে চাচ্ছিলাম। খুব হ্যাঁ, করুন, মামা করুন, বাড়ির মাঝে করুন, দিয়ে শুনবো। শেষ করুন। আচ্ছা, হুম, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আর কেউ কথা রাখেনি, এটি আবৃত্তি করি। হ্যাঁ, বুঝতে পারছি কেউ আপনি এটি করবেন, আমি বুঝতে না পেরেছি, না, আমি কিন্তু আমার খুব প্ল্যান কম ছিল সময়টা। পাহাড় চূড়া করার ইচ্ছা ছিল, যা হোক আমি এটি করি। না, কেউ এটা কথা খুব কম রাখিনি, কম হ্যাঁ হ্যাঁ 33 বছর কেটে গেল, কেউ কথা রাখিনি। ছোট্টবেলায় বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন শেষ অন্তরাটা ঘুমিয়ে যাব। তারপর কত চন্দ্রভূ কামাবস্যা এসে চলে গেল, সেই বৈষ্ণবী আর এলো না। নানাবাড়ি মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। আমি কবিতাটি চমৎকার। এখানেই শেষ করছি। আর আমি আর ধন্যবাদ। মানে যেহেতু সময়ের স্বল্পতা, আমি তাড়াহুড়া করলে অনেক ভুল হয়ে যাবে, তো এই জন্য ধন্যবাদ না, সবাইকে। ঠিক আছে, এইটুকুই খুব ভালো লেগেছে রত্না ঘোষ। খুব ভালো লেগেছে, খুব হ্যাঁ। ভালো তারপরে লেগেছে। তারপরে আবার নেহাল হাফিজের কাছে আমরা একটু যাব 2 লাইন কবিতা শোনার জন্য। হ্যাঁ, আমি একটা হ্যাঁ, রত্না বাবু মশাই শঙ্খ ঘোষের লেখা একটা ছন্দের কবিতা অল্প, বলছি। হ্যাঁ অল্প অল্প। হ্যাঁ, কবিতাটা ছোটই। সে ছিল ঠিক আছে। একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোল নলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান্তায় নিত্য ফুরোয় যাদের সাদাল্লাদের শেষ তলানি টুকু চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার পুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দুচোখ বেয়ে অলোক পেয়ে ঝরে জলের ধারা, বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে, কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের এসব আদর, সামনে গেলে ভরবে মুখে প্রাণ ভরে, তাই সাধো তুমি সে বন্ধু না যে ধুবতু না জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি, সুরিখানায় কেবল সত্য আর তো সবই ভূষি। ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায়। আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই। ধন্যবাদ। চমৎকার চমৎকার, খুব ভালো লাগলো। অসাধারণ, অসাধারণ অসাধারণ। অসাধারণ, অসাধারণ, খুব ভালো লাগলো। নেহাল হাফিজ, আমি একটা অন্য স্বাদের কবিতা পরিবেশন করার খুব ভালো চেষ্টা করলাম। লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো অসাধারণ লেগেছে। হয়েছে। আমাদের তাল উঠে ধন্যবাদ। গিয়েছিল একেবারে। খুব হ্যাঁ, বুঝলেন? এটা তালেরই তো কবিতা, মানে আমিও তাল দিয়ে একেবারে দিয়েই করছিলাম। এটা দ- তবলার সঙ্গে খুব ভালো যায়। হ্যাঁ, নেহাল হাফিজ আসুন। আমি তো তাল দিচ্ছিলাম, মানে খেয়াল করেননি? না, আমি তো তাল হ্যাঁ, দিচ্ছিলাম। পেয়েছি। হ্যাঁ, খেয়াল করেছি। কবিতাটা শুনে জিহ্বার জল কলকাতার এসে ভাষায় গেছে। কিন্তু আসুন মানে চলে যাওয়া, হ্যাঁ, আমাদের এখানে আসুন মানে আসেন। হ্যাঁ, হ্যাঁ, মানে খুব আপনার চমৎকার হয়েছে, এলাকার খুব আর চমৎকার। আপনার এলাকার অনেক তফাৎ। আমাদের এখান থেকে 3 মাইল দূরে গেলেই মানুষের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, রিদম চেঞ্জ, এটা হলো বাংলাদেশে। প্রতি 7 কিন্তু মাইল যখন অন্তর অন্তর, হ্যাঁ, প্রতি 7 মাইল অন্তর অন্তর ভাষার ফোনেটিক্সটা চেঞ্জ হয়ে যায়। জি, এটা হচ্ছে বাংলা সুকুমার চেঞ্জ সেনের হয়ে যায়। বাংলা সাহিত্যের ইতিহাসে আছে। বাংলা সাহিত্য। হ্যাঁ, ফনেটিক্স, হ্যাঁ, এটা ইউরোপেও আছে, আমার মনে হয় সারা পৃথিবী জুড়েই আছে। তো এখন নেহাল হাফিজ প্লিজ, কবি নেহাল হাফিজ, শুনতে পাচ্ছেন? কবি নেহাল হাফিজ শুনতে পাচ্ছেন? কবি নেহাল হাফিজ। আমি আমার আমার একটি কবিতা। জি, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, অল্প শুনতে সময়ের পাচ্ছি। মধ্যে, অল্প আমাকে শুনতে সময়। পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছি। শুনতে পাচ্ছি। হ্যাঁ, নেহাল শুনতে হাফিজ, পাচ্ছি। আপনি বলুন।
হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার কবিতার শিরোনাম কথা কথা দাও। মানুষ মানুষকে কথা দেয়, কেউ কথা রাখে, কেউ রাখে না। সমগ্র পৃথিবী তন্ন তন্ন করে 108টা নীলপদ্ম এনে সুনীল কথা রেখেছিল, বরুণা রাখেনি। ভালোবাসার প্রমাণ দিতে সুনীল তার হাতের মুঠোয় প্রাণ নিয়ে দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছিল লাল কাপড়। বরুণার বুক কোনোদিনই আতরের গন্ধে ভরে ওঠেনি। হাতিপুতা গ্রামে ভুবন চৌধুরীর বাড়ির আঙিনায় মরে গিয়ে কথা রেখেছিল দেবদাস, পার্বতী রাখেনি। মানুষ মানুষকে কথা দেয়, কথা দিয়ে কথার বংশ বাড়ায়। কেউ কথা রাখে, কেউ রাখে না। আমি তো বোবা বৃক্ষ, জন্মান্ধ। কথা দাও আর কথা দেবে না। ধন্যবাদ। চমৎকার। অসাধারণ, খুব সুন্দর। অসাধারণ। আর সবচেয়ে ভালো কি সুন্দর সিগনিফিক্যান্ট হলো ব্যাপারটা। এই জন্যই বলে ইংলিশে একটা কথা আছে, গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক। মানে মনি ঋষিরা সবাই একই রকম ভাবে ভাবেন। উনি কেউ কথা রাখেনি আবৃত্তি করলেন, যদিও লাস্ট স্ট্যান্জাটা করেননি, আর সেটারই রেশ ধরে কবি বন্ধুর এই কবিতাটি অসাধারণ। চমৎকার। আড্ডাটা জমলো, কিন্তু এখন এক কাপ চা খেয়ে আবার শুরু করতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের হাতে সময় কম, টেকনিক্যাল সমস্যা, অনেক মোবাইলের চার্জ চলে যাবে, অনেক কিছুই। তো ইদানিং আমাদের বাংলাদেশে কিছু অঘটন ঘটছে, এই জন্য আমরা দুঃখিত, মর্মাহত। এবং গতকালকে একটি মসজিদে একটি গ্যাস বিস্ফোরণ হয়েছে, ওখানে অনেক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন। তো স্বজনহারা বেদনাগ্রস্ত মানুষ আছেন। তো আমরা সবার কথা মনে করি, তাদের আত্মার শান্তি কামনা করি, মাগফিরাত কামনা করি, এবং আত্মীয় স্বজনরা যেন শোক ভুলতে পারেন, তাদের কাছেও আমাদের সেই আহ্বান থাকবে সৃষ্টিকর্তার কাছে। আর আমাদের এই কোভিড কালীন আমাদের সারা পৃথিবী জুড়েই অনেক মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, কোভিড কালীন আমাদের, এবং আমরা যারা কোভিডে টিকতে পারেননি, কোভিড তাদেরকে নিয়ে গেছে, তাদের আত্মার শান্তি কামনা করি, মঙ্গল কামনা করি। এবং যারা জয়ী হয়েছেন তাদের প্রতিও আমাদের ভালোবাসা, শুভেচ্ছা থাকবে। আর যারা ফ্রন্ট ফাইটিং এ আছেন, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, ওনাদের প্রতিও আমাদের অজস্র অজস্র শ্রদ্ধা, ভালোবাসা। তো আজকে আমরা আপনাদের সাথে কথা বলতে পেরে, আমাদের এই সাহিত্য আড্ডায় অংশ নিয়েছেন আপনারা দেশ বিদেশের মানুষ, ভারতের মানুষ 2 জন, বাংলাদেশের মানুষ, আমরা মোট 3 জন, এবং আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে মোবাশির ইলেকট্রিক্যাল, এবং তাকে অনেক অনেক ধন্যবাদ। শাম্মী খান আজকে অংশ নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, এবং আমি বলবো সে সফল কাম হয়েছে। এবং আপনাদের জন্য, আপনাদের সবার কাছে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চাই। আর নমস্কার, সালাম, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। নমস্কার, খুব ভালো লাগলো। শুভরাত্রি। ইচ্ছে নদীতে সবাইকে স্বাগত, যারা আছেন সবাইকে ইচ্ছে নদীতে স্বাগত জানাচ্ছি। ইচ্ছে নদীতে গেলে ভিজা যাবে তো, জল হবে তো, ভিজিয়ে দেবো, পুরো ভিজিয়ে দেবো। মাঘ মাসের বীজ যদি বর্ষে না তো সব ব্যাপারে। এখন চলছে অনুগল্প, 200 শব্দের মতো অনুগল্প চলছে, আপনারা অনুগল্প পাঠান। সেটাও তো সাহিত্য রত্না ঘোষের কথা খুব সুন্দর। শাম্মী খানকে অনুরোধ করবো আজকে রাতে আপনার গল্পটা পাঠিয়ে দিন। আচ্ছা, নেহাল হাফিজকে ধন্যবাদ, মুশফিকুর সিরাজকে অনেক ধন্যবাদ, বিপ্লব চক্রবর্তীকে ধন্যবাদ, রত্না ঘোষকে আবারও ধন্যবাদ। তো খোদা হাফেজ, আবার দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
শুভরাত্রি। সুস্থ শুভরাত্রি। থাকুন সবাই, ভালো থাকুন, ধন্যবাদ। সাবধানে শুভরাত্রি। থাকুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা আছি এখনো, কেউ যায়নি। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আছি, সবাই আছি। আছি, বলুন। হ্যাঁ ভাবি, বলুন, আছি। বলুন। সবাই আছি। সবাইকে অনেক আছি, যাইনি এখনো। আমার এই আড্ডায় অংশগ্রহণ করার জন্য। হ্যালো, আমরা আছি। আমি স্পেশালি ধন্যবাদ দিচ্ছি শাম্মী খানকে এই অন্তর্জালিকায় আমাকে অংশগ্রহণ করার জন্য অনেক সেটাই। চেষ্টা করেছেন। সবার আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শাম্মী খান, আপনাকে ধন্যবাদ। সংসদকে এখানে আহ্বান পেয়ে লাইক কমেন্ট করেন এবং এগিয়ে নেওয়া ধন্য। আপনারা বেশি বেশি শেয়ার করবেন, এটা অনুরোধ। লাইক করবেন, হ্যাঁ, শেয়ার অবশ্যই করবেন। অবশ্যই 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 অবশ্যই।